অর্থ পাচার মামলায় সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহার ১১ বছরের জেল, ৮ আসামির বিভিন্ন মেয়াদে সাজা। ৫ বছরের অর্থ পাচার মামলাগুলো ৬ মাসের মধ্যে নিষ্পত্তি চায় দুদক, আইন সংশোধনের পরামর্শ আইনজীবীদের। করোনায় মুখে খাওয়ার ওষুধ বাজারজাতের অনুমোদন পেল ২ কোম্পানি, মৃত্যু ও হাসপাতালে ভর্তি কমাবে ৫০%। বাস ভাড়া নিয়ে নৈরাজ্য, সাধারণ মানুষের ক্ষোভ, ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি ওবায়দুল কাদেরের। এবং টি-20 বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল কাল, ছন্দে থাকা ইংল্যান্ডের বিপক্ষে লড়বে নিউজিল্যান্ড। শুনছিলেন পার্সিকিউট ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি সন্ধ্যা ৭টার ২১ সংবাদে। আপনাদের সাথে আছি আমি তাজনুর বাজাবি। ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। সংবাদ আরও থাকছে। রাজধানীর কল্যাণপুরে হচ্ছে এশিয়ার অত্যাধুনিক ইকো পার্ক। পুঁজিবাজারে বন্ডের মাধ্যমে অর্থ সংগ্রহের পরিকল্পনা। অর্থপাচার আইনের আলাদা দুটি ধারায় সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহাকে ১১ বছর কারাদণ্ড দিয়েছেন ঢাকার বিশেষ জজ আদালত। অন্য আসামির মধ্যে ৮ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত, খালাস পেয়েছেন ২ জন। অর্থ কেলেঙ্কারিতে বাংলাদেশে এই প্রথম কোনো প্রধান বিচারপতি দণ্ডপ্রাপ্ত হলেন। বিস্তারিত আহমদ বাবুর রিপোর্টে। সাবেক ফার্মার্স ব্যাংক থেকে ঋণ নিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে ২০১৯ সালের ১০ জুলাই সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা করে দুদক। মঙ্গলবার মামলার রায় ঘোষণা করেন বিশেষ জজ আদালতের বিচারক শেখ নাজমুল আলম। রায় ঘোষণার সময় বিচারের মুখোমুখি হওয়া ৭ আসামি আদালতে উপস্থিত ছিলেন। ১৮২ পৃষ্ঠার রায়ে সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহাকে অর্থ পাচার আইনের দুটি ধারায় ১১ বছরের কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া ফার্মার্স ব্যাংকের সাবেক এমডি একেএম শামীমকে ৪ বছর, অডিট কমিটির চেয়ারম্যান মাহবুবুল হক চিশতিসহ অন্যদের ৩ বছর করে কারাদণ্ড দেন আদালত। খালাস পান টাঙ্গাইলের শাহজাহান ও নিরঞ্জন। পর্যবেক্ষণে আদালত বলেন, সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহা পদে থেকে ক্ষমতার অপব্যবহার করেন। ব্যাংকিং অফিসারদেরকে অ্যাবিউজ করে এই প্রধান বিচারপতি সাহেব উনি এই কাজটি করিয়েছেন। পূর্ণাঙ্গ রায় পেলে উচ্চ আদালতে যাওয়ার কথাও জানিয়েছেন আসামি পক্ষের আইনজীবী। এই রায় আইনের কিছু ব্যর্থ রয়ে গেছে, যে কোনো জাজমেন্টের জন্য আমরা অপেক্ষা করব। জাজমেন্ট পরবর্তী পর্যায়ে উচ্চ আদালতে যাব। পলাতক আসামিদের ফিরিয়ে এনে রায় কার্যকরের দাবি করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। সিনহা সাহেবকে তিনি ৭ বছর এবং ৪ বছর, মোট ১১ বছরের সাজা প্রদান করেছেন এবং অন্যান্য যারা আসামি আছেন তাদেরকে কারো ৩ বছর, কারো ৪ বছরের সাজা পড়েছে এবং বিচারপতি এসকে সিনহার ৪৫ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে এবং ওনার ৭৮ লক্ষ টাকা ব্যাংকে ফ্রিজ করা ছিল, সেই টাকাগুলোকে রাষ্ট্রের খাতে বাজেয়াপ্ত করা হয়েছে। রায়ে পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। আত্মসমর্পণ করবেন, না হলে গ্রেফতার হবেন। আহমদ বাবু, ২১ টেলিভিশন, ঢাকা। এই রায় ঘোষণার পর প্রতিক্রিয়ায় আইনমন্ত্রী বলেছেন, বিচার বিভাগের জন্য দিনটি মোটেও সুখকর নয়। যেই কোনো সাংবিধানিক পদ বা গুরুত্বপূর্ণ সরকারি পদে থাকে তার কর্মকাণ্ডের হিসাব তাকে দিতে হয়। তো সেই ক্ষেত্রে এটা আমার মনে হয় যে একটা দৃষ্টান্ত স্থাপন করলো যে অন্যায় করলে তার বিচার হবে, এবং অন্যায় যখন হয়েছে আদালত একটা অপরাধ পেয়েছে, বিচার হয়েছে। অন্যদিকে দুদকের আইনজীবী খুরশিদ আলম খান প্রতিক্রিয়ায় জানান, এসকে সিনহার রায়ে অর্থ পাচারের বিষয়টি প্রমাণ হলো। প্রধান বিচারপতি থাকাকালীন দেয়া কোনো রায়ে এর প্রভাব পড়বে না বলেও জানান তিনি। ওই রায়গুলো তো ব্যক্তি সিনহার রায় না, ওটা সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়। কোনোটাতে হয়তো উনি অ্যাগ্রি করেছেন, কোনোটাতে হয়তো ডিসেন্ডিং দিয়েছেন, কোনোটা অথর জাজ হিসেবে উনি সই করেছেন। কাজে সেই রায়ের কোনো অসুবিধা হবে না, এটা আমার ব্যক্তিগত অভিমত। কারণ এটা ব্যক্তি সিনহার জাজমেন্ট না, এটা সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায় অথবা হাইকোর্ট বিভাগের রায়। কাজেই সেখানে এই রায়ে এর কোনো প্রভাব আশা করি পড়বে না।
অর্থ পাচারের অভিযোগে 2016 থেকে 2020 সাল পর্যন্ত দায়ের হওয়া মামলা 6 মাসের মধ্যে বিচারিক আদালতে নিষ্পত্তির আশা করছে দুদক। আর এই অপরাধের সাজা বাড়াতে আইন সংশোধনের কথা বললেন রাষ্ট্রের আইনজীবী। শাকির আরজুর রিপোর্ট। ক্যাসিনো কাণ্ড থেকে বিদেশে হাজার হাজার কোটি টাকা পাচারের বিষয়টি আলোচনায় আসে। উঠে আসে কানাডার বেগমপাড়ার প্রসঙ্গ। গণমাধ্যমে এসব প্রতিবেদন নজরে আসার পর অর্থ পাচারকারীদের নাম ঠিকানার পাশাপাশি তাদের বিরুদ্ধে আইনগত কী ব্যবস্থা নেওয়া হয়েছে জানতে চেয়েছিলেন হাইকোর্ট। যেসব ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে জানতে চাওয়া হয় তাদের মধ্যে দুদকও রয়েছে। প্রতিষ্ঠানটির আইনজীবী জানান, গত 3 বছরে 50 থেকে 60টি মামলা অর্থ পাচারের ঘটনায়। এসব মামলাগুলোর বেশিরভাগই সাক্ষ্য গ্রহণ পর্যায়ে রয়েছে। কিছু মামলা তদন্ত চলছে। অনেকগুলি মামলা তদন্ত শেষ হয়ে এখন সাক্ষ্য প্রমাণ পর্যায়ে চলছে। অনেকগুলি মামলার সাক্ষী শুরু হয়ে গেছে, অনেকগুলি শুরু হওয়ার পথে। 18-20টা হতে পারে, বাকিগুলো চার্জশিট দিয়ে ট্রায়াল শুরু হয়ে গেছে, অলরেডি বিচার চলছে। আগামী 6 মাসের মধ্যে মামলাগুলো বিচারিক আদালতে নিষ্পত্তির আশা করছেন দুদকের আইনজীবী। এখন যেভাবে চলছে তাতে যদি আমরা আশা রাখি, যদি উচ্চতর আদালতে না আসে, ধরেন আগামী 6 মাস 9 মাসের মধ্যেই মামলাগুলি নিষ্পত্তি হয়ে যাবে। পাচারকৃত অর্থ উদ্ধারে বিভিন্ন সংস্থা কাজ করছে বলে জানান রাষ্ট্রের আইনজীবী। অর্থ পাচার আইনে সাজা বৃদ্ধির জন্য আইন সংশোধনের কথাও বলেন তিনি। মানি লন্ডারিং আইনে 2009-এর যে সর্বোচ্চ সাজা 7 বছর এবং 2012 যে 12 বছর, এই সাজার বিষয়টা আরও বৃদ্ধি করা দরকার। এই সাজা বৃদ্ধি না করলে এরা অপরাধ করেই যাচ্ছে। 2016 থেকে 2020 সাল পর্যন্ত অর্থ পাচারের অপরাধে 47টি মামলায় আদালতে চার্জশিট দিয়েছে দুদক। এছাড়াও 88টি মামলা তদন্ত চলছে বলে জানিয়েছে দুদক। শাকির আরজু, 21 টেলিভিশন, ঢাকা। লন্ডন সফর শেষে ফ্রান্সের রাজধানী প্যারিসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ সময় বিকেল 5টার দিকে প্যারিস পৌঁছান তিনি। এর আগে মঙ্গলবার স্থানীয় সময় সকালে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইটে প্যারিসের পথে রওনা হন প্রধানমন্ত্রী। প্যারিস পৌঁছালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়। ফ্রান্স সফরের প্রথম দিনে ফ্রান্স প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর আমন্ত্রণে সরকারি বাসভবন এলিসি প্রাসাদে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। সই হতে পারে দুই দেশের মধ্যে কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক। এরপর ফ্রান্সের প্রধানমন্ত্রী জ্যাক ক্যাস্টেক্সের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করবেন শেখ হাসিনা। ফ্রান্স সফরে প্রবাসী ব্যবসায়ী প্রতিনিধিদের সাথেও বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অংশ নেবেন প্যারিস পিস ফোরামের অনুষ্ঠানে। করোনা প্রতিরোধে মুখে খাওয়ার ওষুধ মলনুপিরাভির জরুরি বাজারজাতকরণে অনুমোদন পেল দেশের 2টি ওষুধ প্রস্তুতকারী কোম্পানি। ওষুধ প্রশাসন অধিদপ্তরের কাছে অনুমোদন চেয়েছে আরও 8 কোম্পানি। অধিদপ্তরের মহাপরিচালক জানিয়েছেন, করোনায় মৃত্যু ও হাসপাতালে ভর্তি 50% কমিয়ে আনে মলনুপিরাভির। প্রতি পিসের দাম পড়বে 50 টাকা। সিদ্ধি মণ্ডলের রিপোর্ট। মলনুপিরাভির করোনা প্রতিরোধে মুখে খাওয়ার প্রথম ওষুধ। যুক্তরাষ্ট্রের ওষুধ কোম্পানি মার্ক ও রিজবেক বায়োথেরাপিউটিক যৌথভাবে তৈরি করেছে ওষুধটি। যুক্তরাজ্যের ওষুধ নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান মলনুপিরাভির ব্যবহারে এরই মধ্যে অনুমোদন দিয়েছে। দ্বিতীয় দেশ হিসেবে বাংলাদেশে মলনুপিরাভির জরুরি ব্যবহারে অনুমোদন দিল ওষুধ প্রশাসন অধিদপ্তর। দুপুরে সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির মহাপরিচালক জানান, মলনুপিরাভির বাজারজাতকরণে বেক্সিমকো এবং এসকেএফকে অনুমোদন দেওয়া হয়েছে। আরও 8টি কোম্পানির আবেদন পর্যালোচনা চলছে। আমাদের ল্যাবরেটরি ডিটেইল যেটা আছে সেখানে কিন্তু টেস্ট হয়েছে। টেস্টে এটা পজিটিভ ভালো রেজাল্ট পাওয়াতেই আমরা আমাদের দেশে এটি অ্যাপ্রুভাল দিয়েছি। বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস এবং এসকেএফ ছাড়াও স্কয়ার ফার্মাসিউটিক্যালস, ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস, বিকন ফার্মাসিউটিক্যালস, একমি, রেনেটা হেলথ কেয়ার এবং জেনারেল ফার্মাসিউটিক্যালস তারা এখন পর্যন্ত আমাদের কাছে অ্যাপ্রোচ করেছে। করোনা আক্রান্ত হালকা থেকে মাঝারি অবস্থার রোগী, যাদের বেশি বয়স, ডায়াবেটিস, হৃদরোগ সহ ঝুঁকি রয়েছে এমন ব্যক্তিরা বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী ওষুধটি খেতে পারবেন। 50 টাকা করে পড়বে পার ক্যাপসুল এবং ডোজ যেটি আপনাদের সকালে 4টা ক্যাপসুল এবং রাতের বেলা 4টি, মোট 8টা ক্যাপসুল খেতে হবে
তাতে করে আমরা 5 দিন ধরে খেতে হবে। নিজে নিজে কোনো ওষুধই খাওয়া উচিত নয়, আর এই মলনুপিরাভির তো নয়। সংবাদ সম্মেলন থেকে জানানো হয় 18 বছরের নিচে কাউকে মলনুপিরাভির দেয়া যাবে না। এটি টিকার বিকল্পও নয়। তবে করোনায় মৃত্যু এবং হাসপাতালে ভর্তি 50% কমিয়ে আনে ওষুধটি। আর ডেথ এবং হসপিটাল অ্যাডমিশন এটি 50% কমাতে পারে। স্মৃতি মণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। 40 থেকে 50% পর্যন্ত বেশি ভাড়া আদায় করছে রাজধানীর গণপরিবহন। পাশাপাশি গ্যাস চালিত বাসও বাড়তি ভাড়া আদায় করছে। এতে ক্ষুব্ধ সাধারণ মানুষ। যদিও বিশৃঙ্খলা ঠেকাতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছে বিআরটিএ। মেহেদী হাসানের রিপোর্ট। রোববার তেল চালিত বাসে দূরপাল্লায় 27% এবং মহানগরীতে 26.5% পর্যন্ত ভাড়া বৃদ্ধির ঘোষণা দেয় বিআরটিএ। এতে মহানগরীতে কিলোমিটার প্রতি 2 টাকা 15 পয়সা ভাড়া নির্ধারিত হয়। ফলে গুলিস্তান থেকে মিরপুর 12 নম্বর পর্যন্ত এই 15 কিলোমিটার পথে সর্বোচ্চ ভাড়া 32 টাকা 25 পয়সা, কিন্তু ভাড়া আদায় করা হচ্ছে 35 টাকা, যা আগে ছিল 25 টাকা, অর্থাৎ ভাড়া বৃদ্ধি 40%। গুলিস্তান থেকে ফার্মগেট 10 টাকার ভাড়া বেড়ে দাঁড়িয়েছে 15 টাকা, অর্থাৎ ভাড়া বেড়েছে 50%। ভাড়া আগে তো 10 টাকা, এখন 15 টাকা নিল। আমি এখান থেকে উত্তরা যাই, ঠিক আছে, ভাড়া ছিল 25 টাকা, এখন 40 টাকা নেই। 87% বাড়লো, হিসাব করে দেখি 31 টাকা 75 পয়সা, আমাদের তো নিতেছে 40 টাকা। 32 টাকা কথা, এখানে 35 টাকা কোম্পানি নিয়ম করছে, মানে কোম্পানির চেকার হিসাব হতে পারে না। এটা যারা বাড়াইছে এরা জানে, আমরা যেমন সিস্টেম বলছে আমরা ওরকমই বলি করি। গাবতলী রুটে গ্যাস চালিত এই গাড়িটির চালক আগের নিয়মে ভাড়া আদায়ের কথা বললেও যাত্রীরা জানালেন ভিন্ন কথা। আগের বারে আগে নিত যাত্রাবাড়িতে 30 টাকা ভাড়া ছিল 25 টাকা, এখন 40 টাকা নিচ্ছে। আমি যাত্রাবাড়ি থেকে উঠছি, কল্যাণপুর নামবো, 40 টাকা করে ভাড়া নিচ্ছে। যাত্রাবাড়ি থেকে উঠছে গাবতলীতে যাবো, তো 50 টাকা ভাড়া লেছে। বাড়তি ভাড়া আদায় ঠেকাতে রাজধানীর বিভিন্ন পয়েন্টে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে বিআরটিএ। দূরপাল্লায় অতিরিক্ত ভাড়া আদায় না হলেও রাজধানীর ভিতরে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রমাণ তারাও পেয়েছেন। আমাদের ম্যাজিস্ট্রেটরা যেখানে আপনারা যখন অভিযান চালায়, সেখানে দেখবেন যে 2-4 মাইলের মধ্যে সেই গাড়িগুলো আর চলে না, পালিয়ে যায়। হ্যাঁ, একটা আপনার একটা ইফেক্ট থাকবেই। এবং আজকে কিন্তু একটা মেসেজ, শক্ত মেসেজই আমরা দিয়েছি এবং এটা কিন্তু কন্টিনিউ করবে। প্রতিটি রুটের বাস মালিকদের সাথে অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়ে আলোচনার কথাও জানিয়েছে বিআরটিএ। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। অন্যদিকে নির্ধারিত ভাড়ার চেয়ে গণপরিবহনে বেশি ভাড়া নেওয়া হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। সচিবালয়ে ব্রিফিংয়ে তিনি জানান, অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে মাঠে আছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল বিভিন্ন পরিবহনে অধিক হারে ভাড়া আদায়ের অভিযোগ এসেছে। আমি মালিক ও শ্রমিক ফেডারেশনের নেতৃবৃন্দকে পুনর্নির্ধারিত হারের চেয়ে বেশি ভাড়া আদায় এবং যাত্রী ভোগান্তি থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি। তা না হলে দায়ী পরিবহনের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সংবাদ এই পর্যায়ে নিচ্ছি বিরতি, ফিরে এসে থাকছে। 15 নভেম্বর থেকে বাংলাদেশিদের জন্য পর্যটন ভিসা জানালেন ভারতীয় হাই কমিশনার। করোনায় 3 মৃত্যু, শনাক্ত 206। আগামী মার্চের মধ্যে টিকার আওতায় আসবে 80% মানুষ। আবার আমন্ত্রণ, আপনারা দেখছেন সন্ধ্যা 7টার 21 সংবাদ। আগামী 15 নভেম্বর থেকে বাংলাদেশিদের জন্য পর্যটন ভিসা চালু করছে ভারত। সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার বিক্রম দোরাইস্বামী বলেন, ভিসা প্রাপ্তরা সর্বোচ্চ 30 দিন ভারতে অবস্থান করতে পারবেন। তিনি জানান, শুরুতে 1 মাস মেয়াদে সিঙ্গেল এন্ট্রি ভিসা দেওয়া হবে, তবে প্রাথমিকভাবে শুধুমাত্র আকাশপথে চলাচলের জন্য এই ভিসা দেওয়া হবে বলেও জানান দোরাইস্বামী। The idea is we restart slowly, and hopefully soon, if things work well, we'll be able to restart by road and by rail. But we want French to be able to travel more easily again. So that's why 15 system. 50. করোনায় 24 ঘন্টায় আরও 3 জনের মৃত্যু হয়েছে। ঢাকা ও চট্টগ্রাম বিভাগ ছাড়া 6 বিভাগে করোনায় মৃত্যু হয়নি। মোট মৃত্যু 27,904 জন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ঢাকা বিভাগে শনাক্ত রোগীর সংখ্যা সবচেয়ে বেশি 146 জন। এর মধ্যে ঢাকা মহানগরীতেই 125 জন, চট্টগ্রাম বিভাগে 23, রাজশাহী বিভাগে 16, রংপুর বিভাগে 6, খুলনা বিভাগে 5, সিলেট ও ময়মনসিংহ বিভাগে 4 জন করে এবং বরিশাল বিভাগে 2 জন শনাক্ত হয়েছে। পরীক্ষা বিপরীতে দৈনিক সংক্রমণ হার কমে হয়েছে 1.18%।
এ মাসে 3 থেকে 3.5 কোটি ডোজ টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া। সকালে সচিবালয়ে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির দেয়া 2 লাখ ডোজ ভ্যাকসিন গ্রহণ শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। সচিব বলেন, চলতি বছরের ডিসেম্বরের মধ্যে 50 ভাগ এবং আগামী বছরের মার্চের মধ্যে 80 ভাগ মানুষকে টিকার আওতায় আনা হবে। এরই মধ্যে 28 কোটি টিকা প্রাপ্তি নিশ্চিত হয়েছে বলেও জানান তিনি। বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবর্তনের জন্য আলোচনার এখনই গুরুত্বপূর্ণ সময় বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। এক অনলাইন আলোচনায় তারা এই কথা বলেন। Myanmar and we don't have a good diplomatic relation, it will always disturb us in future days to come, whether with this refugee or any other things, because there are a lot of opportunities there having a good relation with Myanmar. The Myanmar state, Myanmar military is very weak inside. This is the time to negotiate and negotiate in an interesting way so that even the Myanmar people would get hope. দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে আধুনিক হাইড্রো ইকো পার্ক তৈরি হচ্ছে রাজধানীর কল্যাণপুরে। এর নকশা প্রায় চূড়ান্ত। পুঁজিবাজারে বন্ড ছেড়ে সংগ্রহ করা হবে প্রকল্পের অর্থ। আগামী বছরই এর বাস্তবায়ন শুরু আশা করছে ঢাকা উত্তর সিটি। মাহমুদ হাসানের রিপোর্ট। রাজধানীর কল্যাণপুরে 173 একর জায়গার উপর দক্ষিণ পূর্ব এশিয়ার সর্বাধুনিক হাইড্রো ইকো পার্ক গড়ে তুলতে প্রকল্প হাতে নিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। একটি সুন্দর ও আধুনিক ঢাকা গড়তেই এমন উদ্যোগ উত্তর সিটি কর্পোরেশনের। জল আর সবুজ ভিত্তিক এই প্রকল্প ঘিরে থাকছে 10টি স্থাপনা, পাখির জন্য অভয়াশ্রম, ওয়াকওয়ে, ফুট ওভারব্রিজ, জীববৈচিত্র্য দ্বীপ, শিশুদের জন্য খেলার মাঠ সহ আরো অনেক কিছুই থাকছে। এতে থাকছে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টও। এই জায়গাটিকে যদি দৃষ্টিনন্দন করতে হয়, আমরা এই যে সেখানে আমরা গ্রিন বন্ডের চিন্তা করেছি, সেখানে বিশ্বমানের পর্যটন কেন্দ্র হিসাবে আমরা এই কল্যাণপুরের রিটেনশন পন্ডটিকে গড়ে তুলব। রাজধানীর জলাবদ্ধতা নিরসনে কল্যাণপুর রিটেনশন পন্ড বা জলাধার প্রকল্পের ব্যয় মেটাতে অর্থ আসবে পুঁজিবাজার থেকে। উন্নত বিশ্বের মতো ছাড়া হবে গ্রিন বন্ড। প্রকল্পটির নকশা প্রায় চূড়ান্ত। আমাদের বেশ কয়েকটি সংস্থা এখানে কাজ করছে, আমাদের আর্কিটেক্টরা এখানে কাজ করছেন। আসলে কোন ডিজাইনটি চূড়ান্ত হয় তার উপর নির্ভর করবে আমাদের ব্যয় কীরকম হবে। তবে এই জলাধারের জন্য নির্ধারিত 173 একর জায়গার মধ্যে প্রায় 170 একরই দখল আর দূষণের কবলে। সেনাবাহিনীর সহায়তায় এই বছরের মধ্যেই জমি উদ্ধার করতে চায় ডিএনসিসি। দখলকারী এবং দূষণকারী তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করেছি। আমরা এইটুকুন বলতে পারি যে কল্যাণপুরের এই 173 একর জায়গা দখল করার জন্য আমরা মাঠে নামছি। ভারী বৃষ্টিপাত হলে রাজধানীর পশ্চিমাঞ্চলে ব্যাপক জলাবদ্ধতা সৃষ্টি হয়। সমস্যা সমাধানে 2006 সালে 53 একর জায়গার উপর কল্যাণপুর রিটেনশন পন্ড অর্থাৎ জলাধার প্রকল্প হাতে নিয়েছিল ঢাকা ওয়াসা, যার পুরোটাই এখন বেদখলে। এই প্রকল্প বাস্তবায়িত হলে ঢাকা মহানগরীর চেহারা পাল্টে যাবে। মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ঢাকা। এবার আমাদের বিশেষ আয়োজন আমার বাংলা। ঐতিহ্য ও আধুনিকতার মিশেলে জনপ্রিয় হয়ে উঠেছে বাংলার মৃৎশিল্প। বংশ পরম্পরায় পাল বা কুমার ছাড়াও বর্তমানে অন্যান্য সম্প্রদায়ের মানুষও মৃৎশিল্পের সাথে জড়িত। বাণিজ্যিক প্রসার ঘটিয়ে ভাগ্যের চাকা পরিবর্তন করেছেন অনেকে। সংশ্লিষ্টরা বলছেন, কালের পরিবর্তনে আধুনিকায়ন হলেও আনুষঙ্গিক সহযোগিতা পেলে আরও সমৃদ্ধ হবে এই শিল্প। হুমায়ুন কবির রনির রিপোর্ট, জানাচ্ছেন রত্না জামান। মাটির তৈরি পাহাড়ি জিনিসপত্র দিন দিন নজর কাটছে সাধারণ মানুষের। দোকানে, ফুটপাতে মিলছে আকর্ষণীয় নকশা আঁকা ফুলদানি, খেলনাসহ নানান পণ্য। এ শিল্পের প্রধান উপকরণ মাটি। চাকার সাহায্যে কাদামাটি দিয়ে তৈরির পর কাঁচা অবস্থায় তাতে বিভিন্ন দর্শনীয় জিনিসের নকশা করা হয়। কখনো আবার পোড়ানোর পর এতে নানা রঙের সমাবেশে বৈচিত্র্যপূর্ণ হয়। একসময় পরম মমতায় বংশ পরম্পরায় মাটির জিনিসপত্র হাতে তৈরি করতেন মৃৎশিল্পীরা। তবে বর্তমানে ব্যবহার বেড়েছে আধুনিক যন্ত্রপাতির। মৃৎশিল্পকে টেকসই করে তুলতে 1962 সালে কুমিল্লার বিজয়পুরের রুদ্রপাল বংশের 15 সদস্যকে নিয়ে রুদ্রপাল সমবায় সমিতি প্রতিষ্ঠা করেন পল্লী উন্নয়ন একাডেমির প্রতিষ্ঠাতা ডক্টর আক্তার হামিদ খান।
4 যুগে ভাগ্যের উন্নয়ন ঘটেছে প্রায় 400 পরিবারের। পূর্বপুরুষ থেকে এই কাজটা করছে, আমাদের মা বাবা এই মাটির কাজটা করতো। যে টপটা বানাইতেছে এখনকার এই টপটা আমাদের এই প্রতিষ্ঠান থেকে ঢাকাতে যায়, ঢাকার থেকে তারপরে বিদেশে যায়, আবার অনেকে সরাসরিও এখান থেকে বিদেশে নিয়ে যায়। সরকার যদি আমাদেরকে আর্থিক সহযোগিতা করে তাহলে আমরা ঘরে ঘরে মাল বানাতে পারবো, আমরা মেলা করতে পারবো। কেবল কুমিল্লা নয়, ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, চাঁদপুর, নারায়ণগঞ্জ সহ বিভিন্ন অঞ্চলে এই মৃৎশিল্পের বাণিজ্যিক প্রসার ঘটেছে। মৃৎশিল্পে আধুনিক অবকাঠামো ও উন্নত যন্ত্রপাতির ব্যবহার শুরু হয়েছে 10 থেকে 12 বছর আগে। তবে আনুষঙ্গিক সহযোগিতার ঘাটতি থাকায় অনেকটা পিছিয়ে আছে এ শিল্প। এখন বাড়িতে বাড়িতে কাজের পরিমাণটা কমে গেছে, আমাদের এই প্রতিষ্ঠানে কাজটা হয়। সরকার যদি আমাদেরকে লজিস্টিক সাপোর্ট করেন তাহলে আমরা এই ঐতিহ্যটা ধরে রাখতে পারব। সব মিলিয়ে মৃৎশিল্প যেমন দেশের ঐতিহ্য সমৃদ্ধ করে তুলছে, তেমনি খুলে দিয়েছে সচ্ছল জীবনযাপনের সম্ভাবনার দুয়ার। রত্না সামান, 21 টেলিভিশন। সন্ধ্যার সংবাদে আবারও নিচ্ছি বিরতি, ফিরে এসে থাকছে। 14 দিন পর সোজা করা হলো পাচুরিয়ায় আংশিক ডুবে যাওয়া ফেরি আমানত শাহ। আপনারা দেখছেন সন্ধ্যা 7টার 21 সংবাদ। 14 দিন পর উদ্ধার হলো মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে কাত হয়ে নদীতে পড়ে যাওয়া আমানত শাহ ফেরিটি। দুপুর 2:30টার দিকে ফেরিটি পুরোপুরি সোজা করা হয়। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ BIWTA জানায়, আগামী 2 দিন তারা ফেরিটির অবস্থা পর্যবেক্ষণ করবেন। গেল 27 অক্টোবর 17টি যানবাহন নিয়ে ডুবে যায় ফেরিটি। 2 উদ্ধারকারী জাহাজ যানবাহন তুলতে পারলেও কিছুতেই ফেরিটিকে ভাসানো সম্ভব হচ্ছিল না। 4 দিন চেষ্টার পর অবশেষে ফেরিটিকে ভাসানো হয়েছে। বাড়ির আঙিনায় মিশ্র ফল বাগান করে বেশ লাভবান নড়াইলের এক কৃষক। পাশাপাশি গড়ে তুলেছেন নার্সারি ও সবজি ক্ষেত। কোনো ধরনের কীটনাশক ছাড়া জৈব সার ও বালাইনাশক ব্যবহার করে ফলমূল ও শাকসবজি বাজারজাত করছেন তিনি। খরচ বাদে বছরে আয় হয় লক্ষাধিক টাকা। নড়াইল প্রতিনিধি ফরহাদ খানের রিপোর্ট, জানাচ্ছেন সমর ইসলাম। বিভিন্ন জাতের মালটা, কমলা, আনারস, ড্রাগন, ডালিম, পেয়ারা, আমড়া সহ গাছে গাছে ঝুলছে হরেক রকম ফল। রয়েছে দুর্লভ ট্যাং আর স্ট্রবেরিও। কালিয়া পৌরসভার গোবিন্দনগরের বাসিন্দা আবুল হোসেনের বাড়ির আশপাশের দৃশ্য এটি। প্রথম দিকে শুধু নার্সারি দিয়ে শুরু করলেও এখন করেছেন মিশ্র ফল বাগান। তাকে সহযোগিতা করেন স্ত্রী ও সন্তানরা। প্রায় 130 প্রজাতির ফলমূল ও নার্সারির চারা রয়েছে এখানে। মানুষকে কিভাবে নিরাপদ ফল উৎপাদন করে খাওয়াতে পারবো, এই জন্য জৈব পদ্ধতিতে জৈব বালাইনাশক ব্যবহার করে আমি নিরাপদ ফল উৎপাদন করার উদ্দেশ্যেই আমার এই বাগান করা। পড়ালেখার পাশাপাশি বাবাকে কাজে সহযোগিতা করি। বাবুল হোসেনের এই ব্যতিক্রমী বাগান দেখে অনুপ্রাণিত এলাকাবাসী। এটা দেখে আমি এখন আশা করতেছি যে আমি ভবিষ্যতে আমার এলাকায়ও আমি এরকম একটা নার্সারি করব। আমরা এই কাকার বাগানে আসি, অনেক ফল, বন্ধু বান্ধবরা আসে। বাড়ির আঙিনায় মিশ্র বাগান গড়ে আর্থিক সচ্ছলতা আনা সম্ভব বলছে কৃষি বিভাগ। তার বাগানে বিভিন্ন ধরনের ফলফলাদির গাছ আছে, যেটাকে আমরা অনেকটা মিনি জামপ্লাজমের মতো আমরা বলে থাকি, এবং সাথে সাথে সেই এখান থেকে বিভিন্ন ধরনের কলমের মাধ্যমে চারা উৎপাদন করছে এবং এই চারাটা অত্র এলাকার কৃষকের মাঝে ছড়িয়ে দিচ্ছে। যাদের বাড়ির আশপাশে পতিত জায়গা রয়েছে তারা সুযোগটি কাজে লাগাতে পারেন, এমন পরামর্শ কৃষি বিভাগের। সমর ইসলাম, 21 টেলিভিশন। নিরাপদ খাদ্য আইনের বিধি প্রবিধি সম্পর্কে অবহিতকরণ এবং জনসচেতনতা সৃষ্টিতে গণমাধ্যমের ভূমিকা নিয়ে সেমিনার করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। রাজধানীর একটি হোটেলে এই সেমিনারে বক্তারা বলেন, সুস্থ জীবনযাপনের জন্য নিরাপদ খাদ্য অপরিহার্য। ডায়রিয়া, ক্যান্সার, কিডনি রোগ সহ 2 শতাধিক রোগের কারণ হিসেবে অনিরাপদ খাদ্যকে দায়ী করা হয় সেমিনারে। প্রতি বছর অনিরাপদ খাদ্য গ্রহণের কারণে 4,20,000 মানুষ মারা যাচ্ছেন বলেও জানানো হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। এবার সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ।
টানা পতনের পর সূচক বাড়ল দেশের পুঁজিবাজারে, তবে কমেছে লেনদেন। মঙ্গলবার ডিএসইতে লেনদেন হওয়া 276টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে 223টির, কমেছে 99টির, আর অপরিবর্তিত ছিল 54টির দর। ডিএসই প্রধান সূচক ডিএসই এক্স 68 পয়েন্ট বেড়ে উঠে আসে 6,868 পয়েন্টে। আর দিন শেষে ডিএসইতে লেনদেনের পরিমাণ দাঁড়ায় 1,007,75,00,000 টাকা। সূচক বেড়েছে অপর স্টক এক্সচেঞ্জ সিএসসিতেও। লেনদেন হয়েছে 23,77,00,000 টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। আপনারা দেখছেন সন্ধ্যা 7টার 21 সংবাদ। জানাবো খেলার খবর। টি-20 বিশ্বকাপে টাইগারদের ব্যর্থতার আসল ঘটনা জানতে চায় তদন্ত কমিটি। 20 ওভারের ক্রিকেটে ভরাডুবির পর 2 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিসিবি। এই কমিটিতে আছেন মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস ও আরেক পরিচালক এনায়েত হোসেন সিরাজ। এই দুজন ক্রিকেটার, টিম ম্যানেজমেন্ট, কোচিং স্টাফ, এমনকি সেখানে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলে ব্যর্থতার কারণ জানার চেষ্টা করবেন। সমালোচনা পাল্টা সমালোচনায় বিশ্বকাপে টাইগারদের পারফরমেন্সে প্রভাব পড়েছে, ফলে সতর্কতার সঙ্গে কাজ করা হবে বলে জানান তিনি, যাতে আসন্ন পাকিস্তান সিরিজে প্রভাব না পড়ে। বাংলাদেশের বিপক্ষে টি-20 সিরিজের জন্য 18 সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে 19, 20 ও 22 নভেম্বর ম্যাচ 3টি অনুষ্ঠিত হবে। মোহাম্মদ হাফিজকে বিশ্রামে দিয়ে অলরাউন্ডার ইফতেখার আহমেদকে দলে নেওয়া হয়েছে। এছাড়া হায়দার আলী ও খুশদিল শাহকেও রাখা হয়েছে স্কোয়াডে। 3 ম্যাচ টি-20 সিরিজের পর 2টি টেস্ট ম্যাচও খেলবে পাকিস্তান। 26 নভেম্বর চট্টগ্রামে হবে প্রথম টেস্ট, আর 4 ডিসেম্বর মিরপুরে শুরু হবে দ্বিতীয় টেস্ট। সফরে থাকছেন বিশ্বকাপের দায়িত্বে থাকা ভারপ্রাপ্ত হেড কোচ সাকলাইন মুশতাক। তবে বাংলাদেশে আসছেন না পাকিস্তানের ব্যাটিং পরামর্শক ম্যাথু হেইডেন। সাকিবকে পেছনে ফেলে আইসিসির মাস সেরা ক্রিকেটার হয়েছেন পাকিস্তানের আসিফ আলী। টি-20 বিশ্বকাপে দুর্দান্ত পারফরমেন্স করেছেন আসিফ আলী। বিশ্বমঞ্চে এমন দাপটের পুরস্কার পেলেন তিনি। বিশ্বসেরা অলরাউন্ডার বাংলাদেশের সাকিব আল হাসান ও ডেভিড ভিসাকে পেছনে ফেলে আইসিসির অক্টোবর মাসের সেরা ক্রিকেটারের পুরস্কার জিতেছেন। এদিকে নারীদের ক্যাটাগরিতে অক্টোবর মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন আইরিশ অলরাউন্ডার লরা জেলানি। তিনি স্বদেশী গ্যাবি লুইস ও জিম্বাবুয়ের ম্যারি অ্যান মুসুন্দাকে পেছনে ফেলে পুরস্কার জেতেন। এরই সাথে শেষ করব সন্ধ্যা 7টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। অর্থ পাচার মামলায় সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহার 11 বছরের জেল, 8 আসামির বিভিন্ন মেয়াদে সাজা। 5 বছরের অর্থ পাচার মামলাগুলো 6 মাসের মধ্যে নিষ্পত্তি চায় দুদক, আইন সংশোধনের পরামর্শ আইনজীবীদের। করোনায় মুখে খাওয়ার ওষুধ বাজারজাতের অনুমোদন পেল 2 কোম্পানি, মৃত্যু ও হাসপাতালে ভর্তি কমাবে 50%। বাস ভাড়া নিয়ে নৈরাজ্য, সাধারণ মানুষের ক্ষোভ, ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি ওবায়দুল কাদেরের। টি-20 বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল কাল, ছন্দে থাকা ইংল্যান্ডের বিপক্ষে লড়বে নিউজিল্যান্ড। একুশে টেলিভিশনের সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নাম্বার, ভিজিট করুন ekushe-tv.com এই ওয়েবসাইট। ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/ekushe24 অনলাইন। আমাদের পরের সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। সবাইকে ধন্যবাদ।